সম্ভাবনা নয় যেন অভিশাপের নাম বিআরটি প্রকল্প, উন্নয়নের যন্ত্রণার টঙ্গী গাজীপুরবাসী। প্রকল্পটিতে সংস্কার পরিমার্জন চান নগর বিশেষজ্ঞরা। গড়াই নদীতে কাজ না করে ৩৬ কোটি টাকা লোপাট, ২০ বছরে ৪.৫ কোটি টাকার দুর্নীতি, দায় এড়াতে চান পাউবো কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরে ফের ভিড়ল পাকিস্তানের পণ্যবাহী জাহাজ, খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার, অবৈধ পণ্য আসার সুযোগ নেই বলছে কাস্টমস। এবং গাজীপুরে এসএসসির ফর্ম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। সম্ভাবনার পরিবর্তে অভিশাপ হয়ে উঠেছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। এক যুগেরও বেশি সময় সইতে হয়েছে উন্নয়নের যাতনা। এখন সড়ক বাড়াতে গিয়ে কমেছে ফুটপাতের পরিমাণ। এ নিয়ে ভোগান্তির কথা বললেন শিল্পঘন টঙ্গী গাজীপুরের বাসিন্দারা। নগর বিশেষজ্ঞরা বলেন, প্রকল্পটিতে সংস্কার পরিমার্জন না করলে এই করিডোরে যানজট আরও বাড়বে। বিআরটি প্রকল্প নিয়ে নাসির উদ্দিনের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। বিশ্বের বিভিন্ন শহরে বিআরটি ব্যবস্থা যাত্রী চলাচলে ভালো ভূমিকা রাখছে। প্রকল্পের শুরুতে দেশেও এমন আশা দেখানো হয়। হাতে নেয়ার 5 বছর পর 2017-তে শুরু হয় নির্মাণ কাজ। দুর্ভোগ তখন থেকেই। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত তীব্র যানজটের ধকল সইতে হয়। তার উপর নির্মাণ কাজের গাফিলতিতে প্রাণ গেছে 10 জনের। অবহেলাজনিত হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা প্রমাণ করে প্রকল্পটি উপযুক্ত কনস্ট্রাক্টর এবং ডিজাইনারদের হাতে পড়েনি। বিআরটি নিয়ে এলাকাবাসীর বিস্তর অভিযোগ। তারা বলেন, ভোগড়ায় একটি ফ্লাইওভারে উচ্চতা কম। স্টেশনগুলোতে যাতায়াতের ক্ষেত্রে 72 ফুট উঁচু সিঁড়ি বয়স্ক আর শিশুদের দুর্ভোগে ফেলবে। এছাড়া প্রকল্পটির কারণে কোথাও কোথাও কমেছে সড়ক ও ফুটপাতের পরিমাণ। জায়গা নষ্ট করছে, কিন্তু সে তুলন হিসাবে আপনার গাড়ির রাস্তা বাড়ে না। এটা সফল হবে না, এটা বরঞ্চ ভোগান্তি বাড়িয়ে দিবে। আনুষঙ্গিক অনেক কিছু বাকি রেখেই সম্প্রতি বিআরটি লেনে বাস চলাচল শুরু হয়েছে, কিন্তু 25টি স্টেশন, যাত্রী ছাউনি, ইন্টারসেকশন, কানেক্টিভিটি কোনো কিছুই শেষ হয়নি। উত্তর থেকে টপিক থেকে ব্রিজ বানাইছে, উত্তরে গিয়ে নামলই, ডালে থেকে নামলই একবারে আপনি খিলক্ষেত পর্যন্ত যাম। তাই লাভটা কি হলো? 10টা বাসের জন্য যে সব বন্ধ করে দিব, আমরা আউটসাইড দিয়ে দিব, তাইলে হবে না, তাইলে রাস্তায় ফাঁকাই পড়ে থাকবে। নগর বিশেষজ্ঞরা বলেন, আগামীতে শিল্পঘন ঢাকা ময়মনসিংহ করিডোরে পরিবহনের সংখ্যা আরও বাড়বে। বিআরটি ডেডিকেটেড লেনের কারণে পাশের সড়কে চাপ তৈরি হবে। যেহেতু 1800 থেকে 2200 গাড়ি চলে, তাদেরকে তো আপনি উঠাই দিতে পারবেন না। তখন কি হবে জানেন, যে এটার ভিতরে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন দাঁড়াবে। না পারবে তারা নিচ দিয়ে আসতে, না তারা উপরে উঠতে পারবে, যার জন্য আইন ভঙ্গের যে আমাদের যে একটা রীতি, এই জিনিসটা চলে আসবে। প্রকৃত ব্যবস্থাপনা নেওয়া ছাড়া উদ্বোধন করাটা এক ধরনের ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। বিশৃঙ্খলা তৈরি করার মধ্যে দিয়ে নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারকে এক ধরনের যানজটের আবার নতুনভাবে তৈরি হবে কিনা সেটাও ভেবে দেখা প্রয়োজন। আরও 1 বছর সময় লাগলেও প্রকল্পটি নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংশোধন পরিমার্জনের দিকে হাঁটার পরামর্শ দেন নগরবিদরা। তার জন্য 6 মাস 1 বছর লাগে, তবে তাই হোক, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কাজগুলো এই প্রকল্পে করা হয়নি। 2012 সালে বিআরটি প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। কাজের ধীরগতি সহ নানা কারণে শুরু থেকেই এটি গলার কাঁটায় পরিণত হয়। দীর্ঘ 1 যুগ পর প্রকল্প সংশ্লিষ্ট নানা অবকাঠামো তৈরি হলেও এখনও পর্যন্ত এখান থেকে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, গাজীপুর। গড়াই নদীর উন্নয়নের নামে কাজ না করেই লোপাট হয়েছে 36 কোটি টাকা। গত 20 বছরে নদীর নামে প্রায় 4.5 কোটি টাকা খরচ করেও কাজের কাজ হয়নি কিছুই। তার উপর ছিল রাজনৈতিক হস্তক্ষেপ আর পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিপনা। লুটপাট ছাড়াও একনেক এড়াতে আউটসোর্সিং ড্রেজিংয়েও নেওয়া হয়েছে অপকৌশল। টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপের আওতায় মনিরুল ইসলামের তৈরি 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া গড়াই নদীর পানি প্রবাহ বাড়াতে সর্বপ্রথম খনন প্রকল্প নেওয়া হয় 1996 সালে। গড়াই নদী পুনরুদ্ধার নামে ওই প্রকল্পে ব্যয় হয় 420 কোটি টাকা। পরের বছরই নেওয়া হয় 274 কোটি টাকার আরেকটি প্রকল্প। এরপর 2009 সালে বাস্তবায়ন করা হয় গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প 2, যার ব্যয় ধরা হয় 942 কোটি টাকা। সবশেষ 2015 সালে একাধিক প্যাকেজ সম্বলিত গড়াই খনন ও রক্ষণাবেক্ষণ নামে আরেকটি প্রকল্প নেওয়া হয়, যার ব্যয় ধরা হয় 590 কোটি টাকা। গড়াই নদীর ড্রেজিংটা বারবারই প্রতারণা হয়েছে জনগণের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে। নদীতে যদি পানি 12 মাস থাকে তাহলে আমরাও 12 মাস ফসল ফলাতে পারি। 2015 সালে পানি উন্নয়ন বোর্ড শুরু করে গড়াই খননের কার্যক্রম, কিন্তু শুরুতেই ড্রেজিং কেনাকাটা সহ নানান অনিয়ম ধরা পড়ে। খনন করা পলিমাটি নদীর মধ্যে ফেলার ইতিহাসও রয়েছে। ফলে নদীর উন্নয়ন তো দূরের কথা, নদী শুকিয়ে মৃতপ্রায়। মাছ টাছ মারিয়ে খাতাম, এখন আর খাতি পাই না, নদী শুয়ে গেছে। নদী খননের কাজ একবারে আসছিল, শেষ পর্যন্ত ছিল না। এর বাইরেও আউটসোর্সিং এর মাধ্যমে করা হয় প্রায় 200 কোটির কাজ। সেখানেও নেওয়া হয় ছলচাতুরির আশ্রয়। একনেক এড়াতে 25 কোটি টাকার নিচে ডাকা হয় দুটি দরপত্র। প্যাকেজ W1 এবং W2 নামের টেন্ডার দুটি পায় স্পেকটা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং ন্যাশনটেক কমিউনিকেশনস। দুটি কোম্পানির সঙ্গে রয়েছে সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের সংশ্লিষ্টতা। শুধু তাই নয়, পুরো খনন প্রকল্পেও ছিল হানিফের একছত্র আধিপত্য। যিনি সংসদ সদস্য ছিলেন, ওনার ইঙ্গিত ছাড়া হাজার হাজার কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অফিসের কাজ হয়। ওনার ভাই জাতা, ওনার ইশারার বাইরে এই কুষ্টিয়ার মাটিতে 10 টাকার কাজ কোনো ঠিকাদার কখনোই করতে পারে নাই। ঘনমিটার প্রতি 32 টাকা বেশি ধরে 2021 সালে 36,75,74,000 টাকা ব্যয়ে খোকসা উপজেলার 8 কিলোমিটার নদী অংশের 35,84,000 ঘনমিটার বালু উত্তোলন করা হয় বলে রিপোর্ট দেয় প্রতিষ্ঠান দুটি। কিন্তু এই অংশে কোনো কাজই হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। এলাকাবাসীও এই 8 কিলোমিটারে ঠিকাদারি প্রতিষ্ঠানের ড্রেজার মেশিন দেখেননি। তবে ছোট ছোট কিছু মেশিন এসেছিল যা পানি উন্নয়ন বোর্ডের, তারাও এসেছিল অবৈধ বালু উত্তোলন করতে। কোনো ঠিকাদারের ড্রেজার আসেনি এখানে। ড্রেজিংয়ের মেশিনপত্র দেখেছি, কিন্তু মেশিনপত্র দিয়ে যে জিনিস হয় বালু উত্তোলন, সেটা দেখিনি। 5-6 বছরের ভিতরে নদীতে সেরকম খনন কোনো কাজ হয় না, পানি থাকে না, মাছ নাই। পরিকল্পনা মন্ত্রণালয়ের অডিট রিপোর্টে বাপা উপর নিজস্ব ড্রেজারের কাজের অগ্রগতি 29.45% হলেও আউটসোর্সিং এর অগ্রগতি দেখানো হয় 0%। এর প্রমাণ মেলে নেশনটেকের ওয়েবসাইটেও। সেখানে তাদের সব কাজের প্রজেক্ট প্রোফাইল থাকলেও এই প্রকল্পের কোনো অস্তিত্বই মেলেনি। এ বিষয়ে কথা বলতে যাওয়া হয় নেশনটেকের অফিসে। প্রথমে অফিসে ঢুকতে বাধা দেওয়া হলেও পরে বলেন ঠিকঠাকভাবেই কাজ করেছেন তারা। ড্রেজিং এর মেবি দুইটা লট অলমোস্ট 42 কোটি টাকা বা এরকম কিছু একটা হবে ফিগার। কত কিউবিক মিটার আমি ঠিক খেয়াল করতে পারছি না। এটা খোকসা জমি, এটা স্পেকট্রা এবং আমরা জয়েন্ট ভেঞ্চার করি অলমোস্ট 50। আর এসব অভিযোগ অস্বীকার করে স্পেকটা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। টেন্ডারে যে প্যাকেজ দুটা, এই দুটা নাকি কাজই হয় না। তো এইটার আসলে সত্যতা কতখানি? এটার কোনো মানে কি বলবো, এটার কোনো অবস্থাতেই এটা সম্ভব না। এসব অনিয়মের বিষয়ে কথা বলার চেষ্টা করা হয় তৎকালীন প্রকল্প পরিচালক মনিরুজ্জামানের সঙ্গে, তবে বিষয়টি তিনি এড়িয়ে যান। আমি তো অনেক আগে ছিলাম, এখন আমার এই একটা স্মরণও নাই। আপনি এখনকার যে টিটি আছে গড়াই প্রজেক্টের, তার সাথে আপনি আলাপ করেন, তো তথ্য জানতে পারবেন। আমি বহু আগে ছিলাম এখানে। প্রকল্পের বর্তমান অবস্থা জানতে কথা বলা হয় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে। ইতিপূর্বে কি হয়েছে সেটার বিষয়ে আমি আসলে আপনাকে এখন বক্তব্য ওইভাবে দিতে পারছি না, যেহেতু আমি নতুন এখানে আসছি। ইতিপূর্বে যদি কোনো কিছু হয়ে থাকে সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে। একই সুরে কথা বললেন ড্রেজিং এর নির্বাহী প্রকৌশলী। আমি তো 2022-এ জয়েন করছি, আগেরটা সম্পর্কে আমি এত ওয়াকিবহাল না। খনন নিয়ে এ অঞ্চলের মানুষের অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। বারবার খনন করা হলেও কাঙ্ক্ষিত ফল না মেলায় হতাশ গড়াইপাড়ের মানুষ। তারা বলছেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় সুপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন জরুরি। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবিও জানিয়েছেন তারা। তাহলেই বাঁচানো যাবে গড়াইকে, আর গড়াই নদী বাঁচলে বাঁচবে সুন্দরবন, বাঁচবে বাংলাদেশ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, কুষ্টিয়া। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইয়ার্ডে ভিড়েছে পাকিস্তান থেকে আসা পণ্যবাহী জাহাজ MV ইউয়ান জিয়ান ফা ঝং। রোববার 825টি কন্টেইনার নিয়ে বন্দর জেটিতে পৌঁছায় জাহাজটি। করাচি চট্টগ্রাম রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু করে দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স DMCC। অবৈধ কোনো পণ্য আসার সুযোগ নেই বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
দুদিন বহিনোঙরে অবস্থানের পর অবশেষে রোববার চট্টগ্রাম বন্দর জেটিতে ফিরেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফাঝং। করাচি থেকে দুবাই বন্দর হয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে পৌঁছালো জাহাজটি। পাকিস্তান থেকে আসা আমদানি পণ্যগুলোর মধ্যে রয়েছে চিনি, ডলোমাইট, সোডা, কাপড়ের রোল, আলু ও আখের গুড়। পাকিস্তান থেকে এতদিন শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে পণ্য আমদানি হতো। তাতে কন্টেইনারগুলো একবার বন্দরে নামতো, আবার চট্টগ্রামমুখী জাহাজে তুলে দেওয়া হতো। এতে বেশি সময় লাগত, কিন্তু সরাসরি জাহাজ সেবা চালুর কারণে 10 দিনে পণ্য পাচ্ছেন ব্যবসায়ীরা। এতে করে সময় কম লাগার পাশাপাশি খরচ সাশ্রয় হচ্ছে। পাকিস্তানের ফ্লানেলগুলো প্রাইসের দিক থেকে খুব ভালো রেট পাওয়া যায়। কোয়ালিটিও পাকিস্তানি ফ্লানেলগুলোর কোয়ালিটি ভালো। যে সমস্ত দেশের সাথে আমাদের সুন্দর স্বচ্ছভাবে ব্যবসা করার সুযোগ আছে, সেগুলিকে আমাদের দেশের ব্যবসায়ীরা সেই উদ্যোগগুলোকে ব্যবহার করা উচিত। অবশ্যই এটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক। আমাদের বিজনেস হাবগুলো যেটা আছে লোকাল হোলসেল মার্কেট, ওগুলো একটা সচল হবে। জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি পণ্য আনা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক খনিজ পদার্থ এবং ভোগ্যপণ্য রয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। 825 টিউজ নিয়ে এই জাহাজটা আসছে। এখানে মূলত যেই কার্গোগুলো আছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সোডা অ্যাশ, মার্বেল স্টোন, পটেটো, সুগার, ইলেকট্রনিক্স, লুব্রিক্যান্ট, এই জাতীয় পণ্য আছে। এতে অবৈধ কোনো পণ্য আসার সুযোগ নেই বলে জানান কাস্টমস কর্মকর্তারা। সিলেকশনের মধ্যে থাকে, সেগুলো আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস হয়। এর আগে একই জাহাজ 370টি কন্টেইনার নিয়ে গত 11 নভেম্বর চট্টগ্রাম বন্দর পৌঁছায়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এসএসসির ফর্ম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বলেছেন, শিক্ষকরা অতিরিক্ত টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে এসএসসি ফর্ম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের জন্য পরীক্ষার ফি ও কেন্দ্র ফি সহ সব মিলিয়ে বিজ্ঞান বিভাগের 2240 টাকা এবং মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের 2150 টাকা নির্ধারণ করা হলেও নানা অজুহাতে সাটুরিয়া, শোলহাটি উচ্চ বিদ্যালয় ও গ্রাম বাংলা বিদ্যালয়, কিন্ডারগার্টেন সহ বিভিন্ন স্কুলগুলোর শিক্ষার্থীদের কাছ থেকে 5 থেকে 12,000 টাকা আদায় করছে। চাপাইয়ের বংশী বদন উচ্চ বিদ্যালয় ছাড়াও উপজেলার অনেক বিদ্যালয়ের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে। 100 টাকা হয়তো ফর্ম ফিলাপের, আর সব টাকা বলে কোচিং এর, আবার বলে 2টা পরীক্ষা নেবে, টেস্ট পরীক্ষা, সব মিলে 7,300 টাকা। স্যাররা চাইছে, আমরা দিছি কোচিং ফি সহ, আর কি বলছে যে 7,300 টাকা লাগবে। সবকিছু মিলে আমাদের 5,200 টাকা নেওয়া হয়েছে। এটা হলো শিক্ষকরা নিছে সবকিছু মিলে। ফর্ম ফিলাপের জন্য 2200 নেওয়া হয়েছে, আর 2000 টাকা 2000 টাকা কোচিং এর জন্য, আর 1000 ফর্ম ফিলাপের জন্য, সর্বমোট 5200। 10,000 টাকা লাস্ট ডেট 9টা পর্যন্ত, পরে টাকা পয়সা কর্জা কইরা পরে 2000 টাকা ম্যানেজ করা হয়নি, পরে আরেক দোকান তাতে নিয়ে পরে আমরা পরে টাকাটা করে দিচ্ছি। টাকা বেশি নেওয়ার ব্যাপারে জানতে চাইলে বিব্রত হওয়ার পাশাপাশি বিষয়টি কৌশলে এড়িয়ে যান এ প্রধান শিক্ষক। অভিযোগ পেলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা মাধ্যমিক কর্মকর্তা। বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্ম ফিলাপের অতিরিক্ত যদি কোনো প্রতিষ্ঠান নিয়ে থাকে, আমাদের কাছে যদি কোনো লিখিত যদি এরকম অভিযোগ আসে, আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় 52টি সরকারি উচ্চ বিদ্যালয় ও 158টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার ফিরে দেখা 2024। দেশে দেশে সংঘাত সহ বিশ্বজুড়ে নানা অস্থিরতা কেটেছে 2024 সাল। প্রায় 3 বছর ইউক্রেন রাশিয়া এবং 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল ফিলিস্তিনি লড়াই বেশি ভাবিয়েছে বিশ্ববাসীকে। বছরের শেষ দিকে দীর্ঘ 24 বছর পর স্বৈরশাসনের কবল থেকে সিরিয়ার মুক্ত হওয়াও নজর কেড়েছে। বিদায়ী বছরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিজয় লাভ ছিল বিশাল এক খবর। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন।
বিদায়ী বছরে বিশ্ববাসীকে যে বিষয়টি সবচেয়ে বেশি দাগ কেটেছে তার হচ্ছে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতা। পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার প্রত্যক্ষ মদতে গাজায় তাণ্ডব অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। টানা 15 মাসের হামলায় উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 45,000, আহত হয়েছে লক্ষাধিক মানুষ। বাড়িঘর, সহায় সম্বল সবকিছু হারিয়ে ঝড় বৃষ্টি মাথায় করে আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন তাঁবুতে দিন কাটাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লেবাননের হিজবুল্লাহ গেরিলা হামলা চালায় ইসরায়েলে। প্রতিশোধ হিসেবে লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহ, শীর্ষ কমান্ডার ফুয়াদ শকর এবং হামাস নেতা ইসমাইল হানিয়া মারা যান। হাসান নাসরুল্লাহকে হত্যার বদলা নিতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে প্রায় 200 রকেট ছোড়ে ইরান। আবার তেল আবিবের পক্ষ থেকেও ইরানে হামলা চালানো হয়। 10 ডিসেম্বর সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে পতন হয় 24 বছরের স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের। অবসান হয় বাথ পার্টির 61 বছরের শাসনের। এরপর বিদ্রোহীদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে মোহাম্মদ আল বশিরকে বানানো হয়েছে সরকার প্রধান। 2024 সালে তৃতীয় বছরে পদার্পণ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমাদের সামরিক সহায়তায় যুদ্ধক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকে জেলেন্সকি সেনারা। বিদায়ী বছরে যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় কিয়েভ। এতেই চটে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাগে ক্ষোভে পরমাণু অস্ত্র হামলার হুমকি দেন তিনি। ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ারের তথ্য অনুযায়ী 2023 সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করে তার চেয়ে অন্তত 6 গুণ বেশি ভূমি 2024-এ নিয়ন্ত্রণে নেয়। এছাড়া প্রথমবারের মতো মিত্রদেশ উত্তর কোরিয়ার 10,000 সেনাকে যুদ্ধের মাঠে নামায় মস্কো। 2022 সালে 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধে 70,000-এর বেশি রুশ সেনা আর ইউক্রেনের 31,000 সেনা মারা গেছেন। বিদায়ী বছরে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া। 5 নভেম্বর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প 295 আর কমলা পেয়েছেন 226 ইলেকটোরাল ভোট। 2004 সালের নির্বাচনের পর প্রথম রিপাবলিকান প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতেছেন ট্রাম্প। এরই মধ্যে ভারতীয় পণ্যের উপর অধিক হারে ট্যাক্স আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতে আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকা জুড়ে গত 24 ঘন্টায় আরও 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। ইসরায়েলি বাহিনীর দক্ষিণ গাজার আল মাওয়াসির অঞ্চলে বোমা বর্ষণের ফলে 7 জন ফিলিস্তিনি নিহত হয়। 14 মাসের লাগাতার হামলায় মৃতের মোট সংখ্যা 45,200 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে লেবাননের স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে গত মাসে সম্মত হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী কেফার কিলা শহরে বোমা হামলা চালিয়েছে। খেলার খবর। পরিবর্তন আসছে পাকিস্তানে করা চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ব নির্ধারিত সূচিতে। তার মূল কারণ নিরপেক্ষ ভেন্যু এখনও যে ঠিক হয়নি। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন একটি খসড়া সূচি প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু ম্যাচের সূচি উঠে এসেছে। তাতেই দেখা যাচ্ছে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে। এছাড়া 24 ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা। আর ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ফেব্রুয়ারি। তবে নির্ধারিত 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার MR আসাদ। আসাদ, পত্রিকার চোখে অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। তো আপনার সাথে আমরা কথা বলবো। এর আগে আমরা বিভিন্ন পত্রিকার কিছু প্রধান শিরোনামগুলো পড়ে নিতে যাচ্ছি। প্রথম আলো যে শিরোনাম করেছে সেটা হচ্ছে জনপ্রশাসনে এখনো অস্থিরতা, আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না। আরেকটা হচ্ছে দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় বিবেচনায়। এছাড়া দৈনিক ইত্তেফাক
হেডলাইন করেছে সচিবালয় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন, নিরঙ্কুশ ক্ষমতার লোভে রাজনৈতিক দলগুলো সংস্কার রুখতে চায়। আমরা এখন দেব সমকালের শিরোনাম। সমকালে করেছে রাজধানী বিভিন্ন সড়কে বিক্ষোভ, যানজটে দুর্ভোগ। আসলে কিন্তু তাই, উপসচিব পদ ঘিরে নতুন লড়াই ক্যাডারগুলোর। বদনাম ঘোচাতে বিএনপি কঠোর, তবু চলছে অপকর্ম। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে দেশে আবাসন খাতে বিনিয়োগ স্থবিরতা চলছে। যুগান্তর শিরোনাম করেছে পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন, এনআইডি তথ্য ভান্ডার থেকে বিসিসি সংযোগ বিচ্ছিন্ন, ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য জানা নেই। বণিক বার্তা করেছে অনেক অধঃপতন ও ভুল হয়েছে, এখন শুধরাতে হবে। দ্য ডেইলি স্টার হেডলাইন ছিল অ্যাডমিন অফিসিয়ালস প্রোটেস্ট নেশন টু প্রমোট মোর ফ্রম আদার ক্যাডার্স। ওকে ভাইয়া, আমরা বিভিন্ন পত্রিকাগুলোর মাধ্যমে যেটা দেখতে পেলাম, অনেক হেডলাইনের মধ্যে আমি প্রথম আলোর যে শিরোনামটা আমার মাথায় কাজ করছে সেটা হচ্ছে দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে বিবেচনায়। তো এটা সম্পর্কে আমি আপনার মতামত জানতে চাচ্ছি যে দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আসলে সংবিধান সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছে, যেটার প্রধান রয়েছেন বর্তমানে একজন প্রফেসর, ইলিনয় ইউনিভার্সিটি, তিনি অধ্যাপক, তিনি হচ্ছেন আলী রিয়াজ। এবং আমরা দেখেছি যে গেল এক মাসে সংবিধান সংস্কার যে কমিশনটা ছিল সেটা কিন্তু গঠন করার পর থেকে আমরা দেখেছি যে বেশ কিছুদিন তারা পর্যালোচনার জন্য আসলে সময়টা আসলে তারা ব্যয় করেছেন। এবং গেল এক মাসে যদি আমরা হিসাব করি, এর মধ্যে কিন্তু তারা বেশ কিছু বৈঠক করেছেন এবং এর মধ্যে তারা প্রধান বিচারপতির সঙ্গেও তারা সাক্ষাৎ করেছেন। এছাড়া বিবিএস যে একটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেটি রয়েছে, তাদেরকেও তারা দায়িত্ব দিয়েছেন একটি পরিসংখ্যান তৈরি করার জন্য, সংবিধানের এবং জনসংখ্যার উপর আনুপাতিক হারটা বিবেচনা করার জন্য। এছাড়া যে বিষয়টি আসলে যুক্ত করার মতো, তারা প্রায় 50,000-এর বেশি সুপারিশ কিন্তু তারা গ্রহণ করেছেন শুধুমাত্র ওয়েবসাইট থেকে। এছাড়া 26টি যে দল রয়েছে, সেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকেও কিন্তু তারা নানা ধরনের প্রস্তাব তারা নিয়েছেন। আর সংবিধান সংস্কারের যে প্রশ্ন এসেছে, এই প্রশ্নের বিষয়ে তিনি ডক্টর আলী রিয়াজ তার বিভিন্ন সাক্ষাৎকারে যে বিষয়টি বারবার তুলে ধরেছেন, একটি হচ্ছে যে তারা যে সুপারিশগুলো পেয়েছেন এটা পর্যালোচনা করে তারা পাচ্ছেন বারবার। একটি হচ্ছে যে একজন যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, আরেকটি হচ্ছে আনুপাতিক হারের ভোট, আরেকটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটি হচ্ছে আসলে পৃথিবীর যে সংসদগুলো রয়েছে, পৃথিবীতে যে রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে 40% কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট সেটা হয়, বা আইনসভা যেটাকে আমরা বলি, পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে। এবং সেই বেসিসেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য তারা বিবেচনা করছেন যে স্বৈরশাসনকে ঠেকাতে বা ফ্যাসিস্ট যে রিজিমগুলো আমরা দেখি সেটা ঠেকাতে আসলে এটা খুবই কার্যকরী হবে। জি জি জি, ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না, দ্যাট মিনস জাতীয় নাগরিক কমিটি যে নতুন। আরেকটা হচ্ছে জামায়াত, বিএনপি, বাম দল নির্বাচনে গিয়ে তাদের প্রস্তুতি কেমন, নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতিটা কেমন সেটা জানতে চাচ্ছি। আমরা যারা ফিল্ড রিপোর্টিং করে, আমরা যারা মাঠে যেয়ে কাজ করি, আমরা মাঠের একটা চিত্র দেখেছি। সেটা হচ্ছে যে যখনই কোনো রাজনৈতিক দল রাজনীতির ময়দানে আসলে অনুপস্থিত থাকে, তাদের ভোট ব্যাংক এবং কর্মী বাহিনীটাকে কিন্তু বিপরীত যে দলগুলো থাকে তারা কিন্তু সবসময় চিন্তা করে যে তাদের ভোট ব্যাংক এবং তাদের কর্মী বাহিনীকে কীভাবে আমরা সংযুক্ত করব। এর মাধ্যমে কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক অপরাধীও কিন্তু পুনর্বাসনের ব্যাপারটা চলে আসে। কিন্তু এবারকার যে বিষয়টি হয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা কিন্তু এই বিষয়টাকে বিভিন্নভাবে কিন্তু তারা নজরদারির মধ্যে রেখেছে এবং সরকারের থেকে তো এটা আসলে সম্ভব না। সেজন্য দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রেশার গ্রুপ যেগুলোকে বলা হয়, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা দেখেছি যে প্রায় 18 থেকে 20টির মতো কিন্তু বিভিন্ন প্রেশার গ্রুপ তৈরি হয়েছে, যেমন ইনকালাব মঞ্চ বলতে পারেন, অ্যান্টিফ্যাসিস্ট যে কোয়ালিশনগুলো রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি, তারা কিন্তু বিভিন্ন গ্রুপে রয়েছে। এবং জাতীয় নাগরিক কমিটি যেটি রয়েছে তার কিন্তু মূল শক্তির জায়গাটি হচ্ছে কিন্তু এই দলগুলো। আমি কিছুদিন আগে তাদের বিজয় দিবসের যে র্যালিটি ছিল সেটা কভার করেছিলাম এবং সেখানে অনেকে প্রশ্ন করছিলেন যে তাদের সংখ্যা বা তাদের জনশক্তি কতটুকু, আসলে তারা কতটুকু রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে পারবেন। অনেকে মনে করছে, আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় যে আসলে জাতীয় নাগরিক কমিটিকে যতটুকু দেখা যাচ্ছে তার থেকেও তারা আরও একটু বেশি শক্তিশালী। কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম চিন্তা করি জাতীয় নাগরিক কমিটিকে, সেটি কিন্তু বিভিন্ন গ্রুপে এখন ভাগ হয়ে আছে।
সেটি যখন তারা যদি আসলে পরিপূর্ণভাবে এটি যখন একটা সংগঠন রাজনৈতিক দলে রূপান্তরিত হয়, তখন দেখা যাবে যে এই দলগুলো যখন একীভূতভাবে তাদেরকে সমর্থন দিবে এবং তাদের জন্য কাজ করবে, তখন এই দলটি কিন্তু আর একটু শক্তিশালী হয়ে উঠবে। তবে জামাত এবং বিএনপি রাজনীতির যদি আমি ধরি, বিএনপির রাজনীতির মধ্যে এখন সবচেয়ে বড় প্রতিকূলতা হচ্ছে তাদের দলের শৃঙ্খলতা ধরে রাখা। আর জামাতের জন্য তাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা জনগণের কাছে যে পৌঁছাতে পারেনি, সেটাকে ওভারকাম করে জনগণের কাছে পৌঁছানো এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় আমার জানার ছিল, সেটা হচ্ছে জনপ্রশাসনে এখন অস্থিরতা। এই অস্থিরতার কারণ কি এবং আপনি এটা নিয়ে কি মানে আপনার অভিমত? জনপ্রশাসনের বিষয়টি হচ্ছে, জনপ্রশাসনে বিগত যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল সেই সময় আমরা দেখেছি যে আসলে দলীয় বিবেচনায় বিভিন্ন নিয়োগগুলো হয়েছে এবং সেই নিয়োগের কারণে দেখা গিয়েছে যে এই জনপ্রশাসন বা আমরা বলতে সংক্ষেপে যেটাকে আমরা প্রশাসন বলি, সেটা কিন্তু সরকারের একবারে তাদের হাতেই ছিল বলা যায়। এবং এই কিছুদিন আগে একটা গত যে 4 মাস গেল, 4 মাসে কিন্তু 537 জন কর্মকর্তা শুধুমাত্র এখানে পদোন্নতি দিতে হয়েছে। এটাকে অনেকেই আসলে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন, তবে আসলে দলীয়করণ থেকে মুক্তি করতে হলে হয়তো এইটা সরকার প্রয়োজন ছিল, এটি একটি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয়টি নিয়ে আসলে অস্থিরতা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে জনপ্রশাসনের যে নিয়োগ হতো সেখানে কিন্তু প্রশাসন ক্যাডার থেকে আগে 75% নিয়োগ হতো, কিন্তু কিছুদিন আগেই যে জনপ্রশাসন যে সংস্কার কমিশন রয়েছেন তার প্রধান কিন্তু বলেছেন যে এখন থেকে জনপ্রশাসনে যে নিয়োগ হবে সেটা প্রশাসন থেকে নেওয়া হবে, প্রশাসন ক্যাডার থেকে নেওয়া হবে 50%। এছাড়া আরেকটি 50 হয়ে যাবে এখন। এবং এছাড়া যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, সেটা কিন্তু সরাসরি এখন থেকে আর প্রশাসন ক্যাডারের আওতায় আসবে না। তাদের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো দুটি আলাদা কমিশন গঠন করা হবে এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতোই তারা আলাদাভাবেই কিন্তু নিয়োগ পদোন্নতি তাদের বিবেচনা করা হবে, এই বিষয়টি রয়েছে। আর সার্বিকভাবে যদি আমি বলি, আসলে আজকে হেডলাইনগুলো যতটুকু আমি পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে সংস্কার বিষয়টাকে শুরুর দিকে পর্যালোচনার ধাপে থাকলেও বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য এবং সাস্টেইনেবল একটি সংস্কার করা। এটা আমি গতকালও আমি একজন যেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক, তার সঙ্গে আমি কথা বলছিলাম, মনিরুল হক ডাবলু, এবং তিনি আমাকে যে বিষয়টা আসলে বলছিলেন যে পুলিশ প্রশাসনকে যদি জনমুখী করতে হয়, জনবান্ধব করতে হয়, তাদের মধ্যেও অনেক ধরনের বৈষম্য আসলে আছে। তিনি আমাকে যে বিষয়টি বলছিলেন সেই বিষয়টি থেকে আসলে বের হয়ে আসতে হবে। তাহলে খুব দ্রুত আমাদের এই সমস্ত কাজটা করা উচিত। হ্যাঁ, জি। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে সংস্কার যে চলছে এখানের মধ্যে কিছুদিন আগে আপনি জানেন যে সংবিধান সংস্কার নিয়ে আপনি যে কথাটি বলছিলেন যে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু আইনি যে বাধাটা ছিল সেটা উচ্চ আদালতের যে ব্যাপার ছিল সেটি কিন্তু কিছুদিন আগেই রহিত হয়ে গেছে এবং তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ফিরে আসার ক্ষেত্রে অনেকটুকুই এগিয়ে এসেছে। এছাড়া আপনি যদি জানেন যে গণভোটের যে একটি সুযোগ ছিল সংবিধানে সেটিও কিন্তু এখন ফিরে এসেছে। এছাড়া বিচার বিভাগের নিয়োগের যে স্বচ্ছতা, এই বিষয়টি কিন্তু খুবই আলোচনায় আছে। ওকে, ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। সম্ভাবনা নয় যেন অভিশাপের নাম বিআরটি প্রকল্প, উন্নয়নের যন্ত্রণার টঙ্গী গাজীপুরবাসী। প্রকল্পটিতে সংস্থার পরিমার্জন চান নগর বিশেষজ্ঞরা। গড়াই নদীতে কাজ না করে 36 কোটি টাকা লোপাট, 20 বছরে 4.5 কোটি টাকার দুর্নীতি, দায় এড়াতে চান পাউবো কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরে ফের ভিড়ল পাকিস্তানের পণ্যবাহী জাহাজ, খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। অবৈধ পণ্য আসার সুযোগ নেই বলছে কাস্টমস। এবং গাজীপুরে এসএসসির ফর্ম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।